এখনো হারের বৃত্ত থেকে বের হতে পারছি না। কেন হারলাম, কি কারণে হারলাম, আসলেই হেরেছি এ কথা এখনো মাঝে মাঝে বিশ্বাস হচ্ছে না। তার কারণ যেখানে আসলে 90+4 মিনিট অ্যাডেড টাইমে যেখানে আমরা ইকুয়ালাইজ করলাম, সেখানে পরবর্তীতে আরো একটি গোল কনসিড করা, আসলে দর্শক যারা আমরা প্রায় 22,000 জন মাঠে উপস্থিত ছিলাম, আসলে কেউই জানি না যে আমরা ম্যাচটি 3-3 ড্র করার পরও ম্যাচটি হারতে হবে। এক হামজা চৌধুরী আর কোন পজিশনে খেলবে? এক হামজা চৌধুরী কি পুরো মাঠে খেলতে পারবে? আমাদের আফসোসটা আসলে ওই জায়গাতেই, যে আমাদের পুরো ম্যাচে বা পুরো মাঠে হামজার কোনো বিকল্প ছিল না। আসলে হামজার বিকল্প বাংলাদেশের চিন্তা করাটা আসলে আমার বা আমাদের উচিত না। তারপরে মিনিমাম তাকে যে সাপোর্ট দিতে হবে, সেই সাপোর্টটি আসলে পুরো ম্যাচে হামজাকে কেউ দিতে পারেনি। বাংলাদেশ ম্যাচ হেরেছে ঠিকই, হারার পেছনে বাংলাদেশের অবশ্যই খারাপ পারফরমেন্স ছিল জন্য আমরা হেরেছি। এবারে অনেকগুলো বিতর্ক আবার জন্ম দিয়েছে। এই বিতর্ক জন্ম দিত না যদি না আমরা সেকেন্ড হাফে বাংলাদেশ আবার না ম্যাচে ফিরতো। বাংলাদেশ ম্যাচে ফিরেছে জন্য এই বিতর্কগুলো আবারও নতুন করে জন্ম নিয়েছে। সেই বিতর্কগুলো নিয়ে আমরা অনেকে ফুটবল সম্পর্কে, বাংলাদেশের ফুটবল সম্পর্কে যারা জ্ঞান রাখি, কথা বলি, তারা এই বিতর্ক সম্পর্কে অনেক আগে থেকেই কথা বলছি। বাংলাদেশের স্টার্টিং একাদশে যাদেরকে রাখা হয়েছে, আপনি ফাহমিদুল, আচ্ছা ফাহমিদুলের কথা বাদ দিলাম, সামিদ সোমের মতো একজন প্লেয়ারকে কিভাবে স্টার্টিং একাদশে না রেখে আপনি একাদশ সাজাতে পারেন? আহমিদুল, সামিদ সোম এবং জায়ান আহমেদ, এই তিনটা সাবস্টিটিউট যখন বাংলাদেশ করেছে, বাংলাদেশ তখন থেকে আসলে ম্যাচে ফিরতে শুরু করেছে, যার ফলে বাংলাদেশ 3-3 স্কোর লাইন অন্তত 3-3 আনতে পেরেছিল। তাহলে এই তিনজনের অন্তত দুজনকে বা শামিদ সোমকে তো অন্তত স্টার্টিং একাদশে রাখা যেত। স্টার্টিং একাদশে যারা শুরু করেছিল, আপনি যদি লেফট সাইডটা কল্পনা করেন, যতটুকু অ্যাটাক ফার্স্ট হাফে বিল্ড আপ হয়েছে পুরোটাই হয়েছে রাইট সাইড থেকে, অর্থাৎ রাকিবের সাইড থেকে। রাকিব যে খুব বেশি ভালো খেলেছে তা বলছি না, বাট যতটুকু চেষ্টা করেছে রাকিবের সাইড থেকে আসলে অ্যাটাক গুলো হয়েছে। লেফট উইং বা লেফট সাইডটা পুরোটাই নিষ্প্রভ ছিল পুরো প্রথম ফার্স্ট হাফে। সেই জায়গাতে আপনি ফাহমিদুলকে কেন স্টার্টিং করাবেন না, এগুলো নিয়ে আসলে অনেকদিন ধরে কথা বলছি আমরা। যদি তারা স্টার্ট করতো তাহলে বাংলাদেশ শুধু আজকে ড্র নিয়ে যে মাঠ ছেড়ে তা না, বাংলাদেশ ঘরের মাঠে আজকে পূর্ণ 3টি পয়েন্ট ডিজার্ভই করতো। বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়নশিপে টিকে থাকতো অন্তত। আজকে প্রায় 22,000-এর বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। আমরা ম্যাচ শেষে 22,000 জনের কেউ আসলে বিশ্বাস করতে পারছিল না যে এইভাবেও হারা যায়। হামজা চৌধুরীর হামজা চৌধুরীর কান্না আসলে কেউ নিতে পারছিল না। ওটা হামজা চৌধুরীর কান্না ছিল না, ওটা ছিল মাঠে উপস্থিত 22,000 দর্শকের কান্নার সাথে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল সমর্থকের কান্না। এভাবে আসলে ম্যাচ হারা যায় না। ক্রিকেটেও হারে এভাবে, ফুটবলেও হারে এভাবে। আমরা আসলে কোনটা মানে কি কারণে আসলে কষ্ট পাবো আমি নিজে জানি না। আমি এখন ভিডিওর সামনে কথা বলছি, আমি আসলে বাসায় আসার পর এখনো বুঝতে পারছিলাম না যে বাংলাদেশ আসলে এই ম্যাচটি হেরেছে। অন্তত হামজা চৌধুরী, শামিদ সোমের জন্য, এই দুইজনের জন্য হলেও আসলে বাংলাদেশের আজকে জেতা উচিত ছিল। ম্যাচ শেষে আমি আসলে প্রায় 15 থেকে 20 মিনিট, আমি না, পুরো গ্যালারি বসেছিল। আমি তখন ওই 20 মিনিট বসে বসে আমার অটোমেটিক মনে পড়ছিল ব্রাজিলের 2022 সালের ম্যাচের কথা। নেইমারের ফেসের সাথে আমার কেন জানি হামজা চৌধুরীর ফেসের কথা মনে আসছিল। এরপরে বার্সেলোনা ইন্টার মিলানের ম্যাচের কথা মনে আসছিল, যে রাফিনা গোল করলো, তারপরে আবার অ্যাডেড মিনিটে আরেকটি গোল বার্সেলোনা কনসিড করলো, তারপর বার্সেলোনা আসলে বিদায় নিতে বাধ্য হলো। ঠিক সেম ভাবে ব্রাজিল হেরেছিল। আর আজকে বাংলাদেশের ম্যাচ দেখার পর আমি গ্যালারিতে বসে সেসবই ভাবছিলাম। এই দুটো ম্যাচের কথা আমার গ্যালারিতে বসে আসলে ম্যাচ শেষে আমার বারবার মনে হচ্ছিল। বাংলাদেশ জেতা উচিত ছিল, আসলে জেতা। তবে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে আমি প্রথমে যে কথাটি বলেছি, যে আসলে সামিদ সোম, ফাহমিদুল, জায়ানদের মতো প্লেয়াররা কেন স্টার্টিং একাদশে থাকে না, কেন তাজউদ্দিন, সাদউদ্দিন এরা স্টার্টিং একাদশে থাকে, যাদের ফিটনেস আসলে 90 মিনিট তো দূরের কথা, এরা 60 মিনিট খেলার মতো ক্যাপাবল কোন প্লেয়ার বাংলাদেশের স্টার্টিং একাদশে আসলে নেই বললেই চলে, এক্সেপ্ট হামদা চৌধুরী এবং মোরসালিন আহমেদ। আমার কাছে মনে হয়েছে যে এই দুজনের ফিটনেস, তারা ফুল টাইম আসলে ম্যাচে ভালোভাবে খেলতে পারবে। এছাড়া বাংলাদেশের কারো ফিটনেসের অবস্থা আসলে 60 মিনিট খেলার মতো কারো ফিটনেসের অবস্থা নেই। আমি যদি লাস্ট গোলের কথা বলি, যে এই 4 নম্বর গোলটি বাংলাদেশ হজম করে আসলে ম্যাচটি হেরেছে, গোলটা কি আসলে গোল খাওয়ার কথা ছিল? যে বলটি ক্লিয়ার করেছে, বাংলাদেশের একটা প্লেয়ারও নাই যার আসলে লেফট ফুটটা খুব বেশি স্ট্রং। বাংলাদেশ যে বলটি ক্লিয়ার করেছে, অর্থাৎ হংকং চায়না যে বলটি থ্রো ইন পেয়েছে, এই বলটা আসলে বাংলাদেশ কিন্তু ক্লিয়ার করেছে, বাট ক্লিয়ার করেছে এমন জায়গা যে সেটা হাফ মাঠও পার করতে পারে না আসলে। ফলাফল ফলাফল
হংকং এর থ্রোইন, সেই থ্রোইন থেকে অ্যাটাকের মাধ্যমে একদম লাস্ট মিনিটে গোল, আর একটা গোল মানে আসলে কোটি কোটি দর্শকের স্বপ্ন ভঙ্গ। তো এরকম প্লেয়ার স্টার্টিং একাদশে রাখছেন, বাট সামিদ সোম, জায়ান আহমেদ, ফাহামিদুল এদেরকে বসিয়ে এই তিনজন নামার পরে আসলে ম্যাচটি ঘুরিয়েছে। আর হামজাকে কি বলবো, আমাদের আসলে অসহায়ের রাজা, এছাড়া আমার কাছে বলার মতো কিছু নাই। সে খেলছে বাট মনে হচ্ছে সে কোচ, সে কোনো প্লেয়ার না। সে খেলছে, সে হাতের ইশারা দিয়ে দেখাচ্ছে যে প্লিজ এই জায়গাতে জায়গা নাও, তুমি এই সাইড থেকে অ্যাটাক বিল্ড আপ করো। হামজা থ্রু বল গুলো দেখলে বোঝা যাচ্ছিল যে আসলে হামজা আসলেই অন্য মাপের একজন খেলোয়াড়। বাংলাদেশের আসলে সৌভাগ্য যে আগামী 100 বছরেও বাংলাদেশ ফুটবল হামজা চৌধুরীর মতো ফুটবলার পাবে কিনা, অতীতে তো কখনো ছিলই না। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক। হামজা চৌধুরী আমরা দুঃখিত, শামিদ সোম আমরা দুঃখিত।